গতকাল প্রিজন ভ্যানে অতর্কিত হামলা চালিয়ে যে আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তার পরিচয় কি এবং ফ্রান্স প্রশাসন বা ফ্রান্স সরকার থেকে কি সর্বশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে এই প্রতিবেদনে তার বিস্তারিত জানাবো। যে আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তার নাম হচ্ছে মোহাম্মদ আমরা। তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন এবং তিনি খুব একটা কুখ্যাত সন্ত্রাসী বা আসামি ছিলেন না, যার জন্যে তাকে যখন কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়া হয় এই সংখ্যাটা খুবই কম ছিল, মাত্র 5 জন ছিল কারারক্ষী তার সাথে, এবং তাকে তৃতীয় পর্যায়ের একটা পাহারায় তাকে আসলে মূলত কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি প্রায় 13 থেকে 14টি মামলার আসামি ছিলেন এবং যেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল একটি চুরির দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। 18 মাসের কারাদণ্ড হয়েছে তার। একই সময় মার্সেইতে একজন ব্যক্তিকে অপহরণ করে হত্যাকাণ্ড ঘটনা ঘটানো হয়েছে। সেই ঘটনায় আমরার নাম আসায় তাকে আসলে আদালতে আবারও নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালত থেকে কারাগারে ফিরিয়ে নিয়ে আসার সময় টুল বুথের সামনে একটি গাড়ি প্রথমে সে ধাক্কা দেয়, ওই প্রিজন ভ্যানকে ধাক্কা দেওয়ার পর ওই গাড়ি থেকে নেমে অতর্কিত হামলা চালানো শুরু করে। যে 5 জন কারারক্ষী বা কারা কর্মকর্তা ছিলেন তার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, 3 জন গুরুতরভাবে আহত হয়েছে। আমরার মা RLTকে এক সাক্ষাৎকারে জানিয়েছে যে তিনি আসলে অনেক মর্মাহত, যে একজন কিভাবে মানুষের জীবন কেড়ে নিতে পারে এই ঘটনায় তিনি খুবই মর্মাহত এবং তার ছেলে যে এমন ধরনের ঘটনা ঘটাবে সেটা তিনি জানতেন না, তিনি বুঝতেই পারেননি, কারণ তার ছেলে তার সঙ্গে কথা বলতো না। তার আগে কয়েকটি কারাগারে, আমরা প্যারিসের কারাগারে ছিলেন, রোয়েনের কারাগারে ছিলেন, তো বিভিন্ন কারাগারে থাকা অবস্থায় তার মা তার সাথে যখন দেখা করতে যেত তখন কিন্তু তার মা বুঝতে পারেনি। আমরার যে আইনজীবী আছে সেই আইনজীবী BFM টিভিকে এক সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকারে জানিয়েছে মঙ্গলবারের এই ঘটনার আগের দিন আমরার সাথে তার বন্ধুরা দেখা করতে এসেছিল এবং ঘণ্টাখানেকের মতো কথা বলছে। এই যে হামলাটা হয়েছে, অতর্কিত হামলাটা, এটা একটা পূর্ব পরিকল্পিত এখন বোঝা যাচ্ছে, কারণ আমরা জানতো যে তাকে কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়া হবে। এই খবরটা হয়তোবা আমরা তার বন্ধুদের কাছে পাস করেছে এবং তারা একটা প্রস্তুতি নিতে পেরেছে, এটা বলছে আমরা যে আইনজীবী, সেই আইনজীবী। এখন ফ্রান্সের প্রশাসন থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা তিনি আজকে ইন্টারপোল রেড নোটিশ অ্যালার্ট জারি করেছে। অর্থাৎ ইন্টারপোল রেড নোটিশ হচ্ছে সারা বিশ্বের যে কোনো প্রান্তে তাকে গ্রেপ্তার করা যেতে পারে বা করতে হবে এরকম একটা অবস্থা, কারণ তিনি এখন মোস্ট ওয়ান্টেড আসামি। ফ্রান্সের যেই কারারক্ষী সংগঠন রয়েছে, কারা কর্মকর্তাদের যে সংগঠন, এই সংগঠনের সাথে বিচারমন্ত্রী আজকে বৈঠক করেছেন এবং তাদের সাথে কথা বলেছেন। এদিকে কারারক্ষীদের যে সংগঠন তারা কিন্তু অন্যদিকে মানববন্ধনও করেছে এই ঘটনায়, এবং এমন একটা ঘটনা যে এটা আসলে কোনোভাবেই কল্পনা করা যায় না। আমি তো শুরুতে যেটা বলছিলাম যে আমরা যে ধরনের একজন আসামি ছিলেন বা যে ধরনের নিরাপত্তা তাকে দেওয়ার কথা ছিল তারা বুঝতে পারেনি। মাত্র 5 জন কারারক্ষী তার সাথে ছিল, তাকে তৃতীয় পর্যায়ের একটা পাহারা দেওয়া হয়েছে এবং সে কতটুকু ডেঞ্জারাস বা কতটুকু হুমকি স্বরূপ সেটা পরবর্তীতে বোঝা গেছে যখন তার বিরুদ্ধে নানান অভিযোগ সামনে এসেছে। তার এর আগেও সে বহুবার কারাগারে ছিল এবং তার বিরুদ্ধে অনেক মামলা ছিল। তো মামলাগুলো খুবই ছোটোখাটো ছিল, যেমন পুলিশের কথা না শোনা, অর্থাৎ সে যখন গাড়ি চালাচ্ছিল পুলিশ থামতে বলছে সে থামে নাই, তারপর হচ্ছে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, এই সমস্ত ছোটোখাটো মামলা ছিল, যার জন্য পুলিশ আসলে ওইভাবে তাকে ট্রিট করে নাই যে সে অনেক বড় আসামি। পরবর্তীতে খবর এসেছে যে মার্সেইয়ের যে সমস্ত মাদক কারবার যারা করে তাদের যেই গ্যাং আছে সেই গ্যাংয়ের সে একজন সক্রিয় সদস্য এবং তাকে দ্য ফ্লাই নামে কিন্তু সবাই চিনত। এবং এই আমরা, সে ফ্রান্সে জন্মগ্রহণ করছে যার জন্য তাকে ফরাসি হিসেবে ট্রিট করেছে। সবগুলো চ্যানেল কিন্তু এভাবেই বলছে যে ফরাসি মোহাম্মদ আমরা, এভাবেই বলা হচ্ছে যেহেতু সে ফ্রান্সে জন্মগ্রহণ করছে। তাকে এখন সে কোথায় আছে এই প্রশ্নের উত্তরে, যেহেতু সে ফ্রান্স ছেড়ে কি চলে গেছে এত শর্টকাট সময়ে, কারণ ঘটনা ঘটেছে কালকে সকাল 11টার দিকে, এবং যেহেতু সাথে সাথে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা অতিরিক্ত 100 জন পুলিশ অফিসার নিযুক্ত করেছেন এবং সারা ফ্রান্স জুড়ে একটা চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে তাকে গ্রেপ্তার করার জন্য। সে ফ্রান্স ছেড়ে পালিয়ে গেলেও সে কোথাও কোনো বর্ডারে গিয়ে থাকতে পারবে না, কেননা এখন ইন্টারপোল রেড নোটিশ যেহেতু জারি করা হয়েছে তাকে গ্রেপ্তার হতেই হবে কোনো না কোনোভাবে, কারণ সে যেই দেশেই যাবে তার ছবি চেহারা সব কিছু কিন্তু এখন প্রকাশ হয়ে গেছে, একদম ক্লিয়ার। সে মার্সেইয়ের যে কুখ্যাত
মাদক কারবার করে যারা, তাদের সাথে তার একটা যোগসাজশ রয়েছে। এবং মার্সাইতে যে ঘটনায় প্রথমে সে চুরির দায়ে সে কারাগারে গেছে, পরবর্তীতে যখন তার বিরুদ্ধে আরেকটা ঘটনা চলে আসছে যে সে মার্সাইতে এক ব্যক্তিকে অপহরণ করে হত্যা করেছে, সেই হত্যাকাণ্ডের সাথে তার একটা সম্পৃক্ততা থাকতে পারে এমন একটা অভিযোগ যখন মার্সাইয়ের কুশলীরা তার বিরুদ্ধে এনেছে, তখন কিন্তু তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। তো সুতরাং বোঝাই যাচ্ছে সে কতটুকু কুখ্যাত আসামি ছিল, এবং তার সাথে তার মায়ের সম্পর্ক অত ভালো ছিল না। সেই কথাটা বারবার বলা হয়েছে যে তার মা বলছে যে সে যখন কারাগারে ছিল তার মা দেখা করতে যেত, কিন্তু তার সাথে সে কথা বলতো না, এবং সে বুঝতেই পারেনি। এই ঘটনায় তার মার দুঃখ প্রকাশ ছাড়া আর কোনো কিছুই বলার নেই, যেহেতু সন্তান তো সন্তানই, কিন্তু সন্তান যদি এমন পর্যায়ে চলে যায় মা আর কি করবে, মার কিছু বলার নেই। তার যে আইনজীবী রয়েছে সেই আইনজীবী কিন্তু বলছে যে তার আগের দিন আমরার সাথে তার বন্ধু দেখা করতে এসেছে এবং ঘণ্টাখানেক তার আলাপ করছে, মানে পরিকল্পনাটা তখনই করে ফেলছে যে কিভাবে সে হামলা করবে ওই জায়গায়। এবং এটা স্পষ্ট হয়েছে যে এটা একটা পূর্ব পরিকল্পিত। যেই অফিসাররা, যে পুলিশের কারারক্ষী কর্মকর্তারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে কিন্তু আজকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে তাদের এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।